মোবারক। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রা। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দর্শক, আপনারা জানেন 1 মাস মহিমান্বিত রমজানের সিয়াম সাধনার পর আসে ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। এই ঈদের উৎসবে নতুন পোশাক, মজাদার খাবার, প্রিয়জনদের সাথে ঘোরাঘুরি এবং আপনজনদের সান্নিধ্য, এই সব মিলিয়ে কিন্তু একটি ঈদের উৎসবের পরিপূর্ণতা পায়। এবং হরেক রকমের সুস্বাদু খাবার যেমন রয়েছে এবং আমাদের যে অতিথিরা রয়েছেন তারা আসেন, তাদের সামনে কিন্তু সেটা পরিবেশনের একটি ব্যাপার থাকে। সেটি যেমন রয়েছে, ঘর সাজানো থেকে শুরু করে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। সেজন্য আমরা এই বিশেষ পর্ব সাজিয়েছি। আমরা আমাদের শিরোনাম রেখেছি ঈদের সাজ ও রান্না। দুজন বিশেষজ্ঞ অতিথি রয়েছেন যারা এই বিষয় নিয়ে কাজ করেন এবং বিশেষজ্ঞ তারা রয়েছেন জনাব বিপ্লব সাহা, প্রতিষ্ঠাতা ফ্যাশন ডিজাইনার বিশ্বরং, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। রয়েছেন রাহিমা সুলতানা রিতা, রন্ধন বিশেষজ্ঞ, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব বিপ্লব সাহা, আপনার সঙ্গে এইবারের ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ পোশাক, এইবারকার ট্রেন্ডে কি ছিল এবং সবচেয়ে বেশি চাহিদা কিসের ছিল, বিক্রয় কি হয়েছে বেশি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেটা হচ্ছে আসলে বেশ কিছুদিন খুব ক্রান্তিকাল গেল, তো যার জন্য হচ্ছে আমরা অপেক্ষায় ছিলাম একটা উৎসব আসুক। উৎসব আসলে হয় কি, মানুষ দুঃখ কষ্ট সব ভুলে যায়, মানে যে কোনো ধরনের ক্লান্তি দূর হয়ে যায়। আর এগুলো দূর করার জন্য মনে করি নতুন পোশাক অনেক ইম্পর্টেন্ট একটা ভূমিকা, নতুন কাপড়ের গন্ধ, নতুন কোনো রং। তো আমরা তো প্রায় 1-2 বছর আগে থেকে আমাদের প্ল্যান সাজানো থাকে। তো যেহেতু আমরা জানি যে এই বছরের ঈদটার মধ্যে গরম থাকবে, তো সেই জন্য আমরা সেইভাবেই ডিজাইন ভাবনা করি। ম্যাটেরিয়াল থেকে শুরু করে ডিজাইন কনসেপ্ট থেকে শুরু করে আমরা সব কিছু চিন্তা করি যে সময় উপযোগী। যেহেতু বিশ্বরং গত 30 বছর ধরে এই দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির বিশাল একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, আমি বলবো বিজনেসের চাইতে আমরা অনেক দায়িত্বের সাথে কাজ করি। আমাদের প্রথম ভাবনাই থাকে আমরা দেশীয় পোশাককে যেহেতু প্রমোট করি এবং দেশীয় পোশাকের সাথে তাঁত শিল্পীরা জড়িত থাকে, তাঁত শিল্প আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, অনেক কিছু জড়িত থাকে। আর যেহেতু ঈদের পাশাপাশি পহেলা বৈশাখ আছে, তো আমাদের ভাবনা দুইটা কনসেপ্ট একসাথে নিয়েছি। কারণ একটা মানুষ কিন্তু বাজেট করেই কাজটা করে, যেহেতু একটা ঈদ আছে তারপর পহেলা বৈশাখ, দুইটা বাজেট তো একসাথে পারবে না, সেই জন্য আমরা প্রাইসটা ওইভাবে করি। তো ট্রেন্ড হিসাবে আসলে আমরা বলবো যে সামার কালেকশন যেরকম হয় আর কি, যেহেতু ঈদ, এর মধ্যে একটু জমকালো বিষয় আনার চেষ্টা করি এবং ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো সময় কিন্তু পার করে। আবার ঈদের কিন্তু 3-4 দিন ধরে ঈদ একটা ভাব থাকে। তো ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত বিশ্বরং পরিবার আসলে একটা পরিবারের পোশাক নিয়ে ভাবে, পুরো একটা গোটা পরিবারের পোশাক নিয়ে ভাবে। তো আমরা চেষ্টা করেছি যেন একদম বাচ্চাদের ঘরে পড়ার কাপড় থেকে শুরু করে, বা একটা ছেলে বা বয়স্করা নামাজে যায় সকালে, তো আমরা সবসময় চিন্তা করি যেহেতু সামার, সিম্পলিসিটিটা রেখে যেন কোনোভাবেই বিরক্তিকর কিছু না হয়। কারণ পোশাক তো আসলে পছন্দের তালিকায় কি হওয়া উচিত, যেটি আরামদায়কও হবে, স্টাইলিশ পোশাকও হবে। স্টাইলিশ পোশাক, সেই ক্ষেত্রে আমরা প্যাটার্নটা নিয়ে অবশ্যই ভাবি। প্রথম ম্যাটেরিয়ালটা চিন্তা করি, ম্যাটেরিয়ালের চিন্তার পরেই আসে আমাদের মোটিভ, সারফেস ডিজাইন কীরকম হবে বা অর্নামেন্টেশনটা কীরকম হবে, এবং এরপর প্যাটার্নটা আমরা চিন্তা করে দেখি। তো কাস্টমার গ্রুপ তো আসলে 2-3 রকমের থাকে। কেউ হয়তো তার একটা প্ল্যানিং থাকে, তার একটা স্টাইল থাকে, সে হয়তো বেরোতে চায় না, তার মধ্যে হয়তো 30% থাকছে, 20% থাকছে যারা একটু ফ্যাশনেবল কাপড় পছন্দ করে থাকেন। তো আজকাল দেখা যাচ্ছে আমরা দুইটা ধারাধরি কাজ করি, যেহেতু বিশ্বরং এবং বিআর কোট, শ্রদ্ধা, 3টা ব্র্যান্ড আছে আমাদের, আমরা 3টা ব্র্যান্ডের কাজ করি। এবং তারপরে কিছু একটা ট্রেন্ড আছে যেটা গত কয়েক বছর ধরে আছে, যেটা ফ্যামিলি পোশাক, পারিবারিক বা কাপল সেট, যেগুলো আসলে পরিবারের সবাই একরকম কাপড় পরতে পছন্দ করে। আমরা ডিজাইনটা ওভাবেই ডেভেলপ করি যেন হাজব্যান্ড ওয়াইফ বা দুটো বাচ্চা যেন একই রকম কাপড় পরতে পারে। এখন একটা ট্রেন্ড আছে ফ্যামিলি 30 জন হয়তো একই রকম পাঞ্জাবি পরে, তো সেরকম আমরা কনসেপ্ট নিয়ে কাজ করি। আমরা এবার যেহেতু 30 বছর উদযাপন করছি বিশ্বরঙে, তো 30 বছর উদযাপনে আমরা ওয়ার্ল্ড ফেমাস মাস্টার্স পেইন্টারদের কিছু পেইন্টিং নিয়ে আমরা কাজ করি এক্সক্লুসিভ, যেগুলোর মধ্যে লিওনার্দো দা ভিঞ্চি থেকে শুরু করে পিকাসো, মাইকেল অ্যাঞ্জেলো, নানান ধরনের আর্টিস্টদের কাজ নিয়ে সেগুলো আমরা ডিজাইন করেছি। এর মধ্যে আমরা একটা ফ্যাশন শো করেছিলাম আলোকিতে, ব্যাপক সাড়া পড়েছে, এবং এক্সক্লুসিভ কিছু মোটিভ নিয়ে আমরা সবসময় কাজ করি। তো এই বছর ঈদে এইভাবে কাজ করেছি। আপা, আপনার কাছে যদি আসি,
অন্যতম আর কি অংশ যদি বলি খাবার, আর বাঙালি ভোজন রসিক সেটা আমরা সবসময় জানি। ঈদ আসলেই কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে যে আমরা একদম কমন খাবার বা ঐতিহ্যবাহী খাবার সবসময় যে সেমাই, পোলাও, রোস্ট, কোরমা এগুলো কিন্তু হয়েই থাকে। কিন্তু এখন কিন্তু খাবারের ভিন্নতাও কিন্তু আমরা অনেক দেখতে পাচ্ছি। আপনার কি মনে হয় এবার কোন খাবারগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় হবে, বা আজকে চাঁদ রাত গৃহিণীদের জন্য কোন টিপস রয়েছে কিনা? শুরুতেই এটা দিয়ে শুরু করব। প্রথমেই আমি বলবো যে কোনো আনন্দ উৎসবে বা যে কোনো উৎসবেই খাবার কিন্তু একটা বিনোদনের প্রধান অংশ হয়ে দাঁড়ায়। যে আমরা কিন্তু প্রথমেই দেখি যে আচ্ছা মেনুটা কি আছে, আমি যে আজকে খেতে যাব খাবার কি আছে। এটা কিন্তু ফুড এমন একটা জিনিস, আমি মনে করি এটাই যে একটু আগে বিপ্লব যেটা বলল যে এটা আসলে রং। হ্যাঁ, আমরা খাবারটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগ করি। আমরা চোখে দেখি, এটাকে ফিল করি, স্মেল নেই, সব কিছু নিয়ে তারপরে আমরা সেই ফুডটাকে এনজয় করি। ফুডটা একটা এনজয় করার ব্যাপার। এছাড়াও খাবার পারিবারিক বন্ধনকেও সুদৃঢ় করে। কারণ দেখা যায় যে ঈদের সময় প্রত্যেকটা বাড়িতেই বিভিন্ন ধরনের সদস্য থাকে, তো তাদের পছন্দ অনুযায়ী কিন্তু খাবার মানে রেসিপিগুলো তৈরি করা হয়। তখন তারাও কিন্তু অপেক্ষায় থাকে যে কখন সেই খাবারগুলো খাবে। তো এই যে একসাথে মানে পুরো পরিবারকে ডাইনিং টেবিলে নিয়ে আসা, এটা কিন্তু আমি মনে করি ইটস আ ফ্যামিলি বন্ডেজটাকে আরও স্ট্রং করা। আর ঈদ মানে এটা একটা অনেক বড় ব্যাপার। দেখা যায় যে আমরা আত্মীয় স্বজন যে যেখানেই থাকি না কেন চেষ্টা করি একসাথে হয়ে অন্তত একটা বেলার খাবার সবাই যেন একসাথে খেতে পারি, উপভোগ করে, এনজয় করে। আর যে প্রশ্নটা আমাকে একটু আগে তুমি করেছো যে মানে ফিউশন বর্তমানে, আসলে এখন খাবার নিয়ে এখন গ্লোবালাইজেশনের যুগ। সেই আমাদের ট্রেডিশনাল ফুড তো অবশ্যই আছে, তার পাশাপাশি এখন প্রচুর আমাদের ফিউশন ফুড আমরা দেখতে পাচ্ছি যেগুলো বাড়িতে তৈরি হয়। স্পেশালি নানা ধরনের ডেজার্ট হচ্ছে, তারপরে মিট দিয়ে, ফিশ দিয়ে ডিফারেন্ট টাইপ অফ খাবার। শুধু নট অনলি দ্যাট, সারা পৃথিবীর কুইজিনগুলো আমাদের চলে এসছে। ইটালিয়ান পাস্তা, ক্যানালোনি, লাজানি, শ্যামাইয়ের পাশাপাশি এগুলোও কিন্তু কুনাফাও জায়গা করে নিচ্ছে, অ্যারাবিয়ান ফুড। তো ফুড এখন একটা জায়গায় আর নেই, ভেরিয়েশনটা অনেক। বিপ্লব সাহা, এই যে ফিউশনের কথা বারবার বলছি, আমাদের ঐতিহ্যবাহী পোশাকের তো জনপ্রিয়তা রয়েছেই, কিন্তু এই যে ফিউশনটা কতটুকু জায়গা করে ফেলেছে আমাদের এই বাজারে বা আমাদের মাঝে? আপনার ফিউশনটা আমি বলবো এখন আর, একটা সময় ভাবতাম যে তরুণরাই শুধু ফিউশন পরে, এখন তা না। কিন্তু এখন মধ্যবয়স যারা তারাও কিন্তু ফিউশন করছে, এবং মিক্স ম্যাচের একটা ট্রেন্ড চলে আসছে এখন। আমরাও মনে করেন রাখি ওইভাবে কাজগুলো, যেটা একদম সেট করে রাখা হয় না আসলে, ইন্ডিভিজুয়ালি বিভিন্ন লাইন আপ রাখা হয়। এখন যিনি কিনছেন তিনি হয়তো মিক্স ম্যাচটা তিনি করে নিচ্ছেন। কখন হয়তো আমরা অনেক কনসেপচুয়াল কাজ আমরা হয়তো ফটোশ্যুটের মাধ্যমে, ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সেটা প্রকাশ করে দিচ্ছি। কিন্তু একটা ফ্যামিলির মধ্যে হয়তো মা মেয়ে একই ধারার কাপড় পরছেন, মেয়ে ভাবছেন মার সাথে ম্যাচ করে পড়বো, মা ভাবছেন মেয়ের সাথে ম্যাচ করবো। বিশেষ করে টিনেজ মেয়ে যাদের আছে তার মায়েরা কিন্তু এই ফ্যাশনগুলো এখন করছে, বা ছেলেরাও করছে। ছেলেদের মধ্যে যারা, আমি যেমন আমার ছেলে আমার সাথে ম্যাচ করে করতে পছন্দ করে, এতে করে হয় কি যে একটা তারুণ্য কিন্তু বাবার মধ্যেও চলে আসে। আমরা একটা সময় দেখতাম যে না আমার একটু বয়স হয়ে গেছে, বা আমার ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড়, এখন কিন্তু সেই জিনিসগুলো নাই। একই সাথে দাদি, মা, মেয়ে তিনজন একই রকম কাপড় পরে আমাদের শপিং সেন্টার আসছে বা মার্কেটে আমরা দেখতে, জেনারেশন। হ্যাঁ, এখন ওই জিনিসটা নেই। তবে আমি বলবো যে এটা এক এক সময় তো এক একটা ধারা চলে আসে, তো এখন আসলে ফিউশন ধারা অনেকভাবেই আপনার খুব এস্টাবলিশ, এবং প্রত্যেকের মধ্যে ওই ট্রেন্ডটা চলে আসছে। এবং কম বেশি ডিজিটাল এই গ্লোবালাইজেশনের কারণে দেখা যাচ্ছে যে সবাই কম বেশি সচেতন, এবং সবাই খুব মডার্ন ওয়েতে আসলে নিজেকে প্রেজেন্ট করে। তো ক্লাসিক বা ট্র্যাডিশনাল যে কাজটা করি সেটার ম্যাটেরিয়ালটা হয়তো আমরা সেভাবে ফ্যাশনেবল করে নিয়ে আসছি, একটু ট্রেন্ডি লুকে নিয়ে আসছি, কাটে বা প্যাটার্নে বা নানানভাবে নিয়ে আসছি, যেন কিন্তু আমাদের প্রথম কনসেপ্টটাই থেকে আমরা দেশীয় ম্যাটেরিয়াল দিয়ে আসলে মার্কেটটা ধরতে চাই। আপা, এই যে একদম এক মাসের একটা সিএম সাধনা, মানুষের খাদ্যাভ্যাসে কিন্তু অনেক পরিবর্তন হয়। সেক্ষেত্রে কিন্তু একদম ঈদেই কিন্তু আমরা সকাল থেকে শুরু করি, বা আজকে চাঁদ রাত থেকে কিন্তু শুরু হয়, নানা রকমের ভোজন চলে। এই যে
অনেক সময় স্বাস্থ্যকর হয়, অস্বাস্থ্যকর হয়, তেল চর্বিযুক্ত, লবণ মশলাযুক্ত হয়ে থাকে। এই স্বাস্থ্যকর অথচ সুস্বাদু এরকম কোনো স্পেশাল ডিশ বা রেসিপির কথা যদি একটু বলেন। থ্যাংক ইউ। আমি নিজে এই জিনিসটা খুব বেশি ফলো করি এবং আমি এই কথাটা সবসময় বলার চেষ্টা করি, হেলদি ফুড ফর হেলদি লাইফ, এর কোনো বিকল্প নেই। আর বিশেষ করে একটা মাস যেহেতু আমাদের পুরো উল্টো নিয়মে বডিটা চলেছে, আমরা সারাদিন না খেয়ে থেকেছি, রাতের বেলা খেয়েছি, তো একদমই আমরা হঠাৎ করে চেঞ্জ যে করে ফেলি, এটাতে কিন্তু অনেক প্রবলেম হয়, অনেকে সিকও হয়ে যায়। তো আমি যেটা মনে করি যে আমরা খাবারটা একটু একটু করে যদি বাড়াই, খাবারের মধ্যে আমরা সবই থাকবে, আমাদের সলিড ফুড থাকবে, মিট থাকবে, প্রোটিন থাকবে, পাশাপাশি আমাদের প্রচুর ওয়াটার খাওয়া উচিত। যেমন এখন অত্যন্ত গরম, আর গরমে প্রচুর আমাদের এখন ফ্রুটস পাওয়া যায়, যেমন আনারসের জুস, তরমুজের জুস, 4-5 রকমের যদি জুস থাকে, শুধু পানি না খেতে ভালো লাগলেও জুস থাকলে কিন্তু সে ঠান্ডা জুসটা খেয়ে নেবে। তো খাবার মেনুর পাশে আমি মনে করি 3 থেকে 4 রকমের জুস থাকা দরকার। আর এছাড়াও একটু একটু করে স্টমাক, মানে যে ওভার ইটিংটা যেন না হয়, ওটা হলে নিজেরই অস্বস্তি হয় বেশি। তো এইটা সম্পূর্ণ কিন্তু পার্সোনাল, নিজের কাছে এটা, যে আমার কন্ট্রোলটা আমার কাছেই। তো এই কন্ট্রোলটা যদি করে কেউ খায়, তাহলে তার সারাদিনে ঈদের সে যতই মজাদার খাবার খাক না কেন, তার খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। বিপ্লব সাহা, এই যে আপনি প্রথমেই বলছিলেন যে গরমের মধ্যে আপনার পোশাকের ক্ষেত্রে সেটি কিন্তু আপনারা বিবেচনায় রাখেন। অনেক সময় দেখা যায় অনেকে ব্যস্ত থাকে, চলাফেরা করতে থাকে, সেক্ষেত্রে আরামদায়ক পোশাকটা কি হতে পারে? ঈদের পোশাক আমি প্রথম, সুতির উপর তো কিছু নাই, আর আমাদের কিন্তু প্রায় মানে আমাদের তো 70% কাপড়ই হচ্ছে সুতি, এবং আমাদের দেশের যে ওয়েদার সেটা কিন্তু সুতির বিকল্প কিছু হতে পারে না। হতে পারে রাতের বেলায় গিয়ে, তাও তো যে আমি আসলাম এখন, একটা ব্যবসা গরম কিন্তু গত কয়েকদিন ধরে অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, এই যে আমরা দুইজন একসাথে বসে আছি, আমরা দুইজনই কিন্তু একটা মানুষের দেহের ভিতরে থাকবো। আমার কাপড়টা পরে ওনার খাবারটাকে বেরিয়ে গেল। জিনিসটা হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু পরিমিত, যেটা চোখের আরাম এবং দেহের আরাম, ভেতরের আরামটা কিন্তু দরকার। পেলাম আর হুলুস্থুলু খেলাম, আর দেখবেন যে একই দিন হয়তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায় ঘোরাঘুরি করছে, এরপর অসুস্থ হয়ে যাওয়া একটা ট্রেন্ড। বিপ্লব, আমার যেটা মনে হয় বিপ্লব, যে পরিমিতি বোধটা আমাদের থাকা উচিত অত্যন্ত সব ক্ষেত্রে। এবং ম্যাটেরিয়াল যেটা বাজারে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, বিশেষ করে আমরা খেয়াল করে দেখি এই ঈদ আসলে না ঝাঁকানাকা কাপড়ের প্রতি মানুষের একটা যে 4,000 টাকা দিয়ে কাপড় কিনবো, সেটা সুতি কিনবো কেন, সেটা তো আমি সিল্ক কিনবো। আজকাল দেখবেন মসলিন কাপড়ের নামের জায়গায় কিন্তু অর্গেনজা, নানান ধরনের চায়না ম্যাটেরিয়াল, যেগুলো আসলে স্বাস্থ্যসম্মত না, এগুলো কিন্তু বাজার দখল করে নিয়েছে। আর যাদের হয়তো কম বাজেট থেকে, তারা সেইগুলোকে পরে নিচ্ছে, এবং বাচ্চা থেকে শুরু করে মাঝ বয়সী অনেকেই সব সেলর কামিজগুলি পরছে, নানান ধরনের গাউন পরছে, লেহেঙ্গা পরছে, কিন্তু তারা হয়তো অনেক ক্ষেত্রে বুঝে ওঠে না যে এগুলো একবার দুইবার পরার পর আমার মনে হয় না তারা পরতে ইচ্ছা করে। তো আমার প্রথমেই মনে হচ্ছে সুতি কাপড়টা যদি ঠিক থাকে, এবং সেটার এমন কোনো ম্যাটেরিয়াল নেওয়া উচিত না যেটা সি থ্রু, মানে ভিতরে আবার একটা লাইলিন ইউজ করতে হয়, তবে কিন্তু কাপড়ের ওজনটা আবার বেড়ে গেল। তখন দেখা যায় সে কোনো না কোনোভাবে হয়তো বাইরে উপর দিয়ে ফিটফাট থাকছে মেকআপ করে, ভিতরে কিন্তু সে ঘামছে, এবং ঘামতে মধ্যে এই যে এখন কিন্তু একটা ঠান্ডা গরম গেল, তো দেখবেন কাশি হচ্ছে, এবং অনেক বুকে কফ জমে যাচ্ছে, জ্বর চলে আসছে, টাইফয়েড হয়ে যাচ্ছে, নানান কারণে একটা অস্থিরতা থাকবে। এবং সারাদিনে যে তার যে ওই ঝাঁকানাকা কাপড় পরার, নানান ধরনের শপিং সেন্টার মল ঘুরে, আমি বলবো যে এটা আসলে যারা কিনে ফেলেছেন এখন হয়তো তাদের কিছু বলা যাবে না, কিন্তু তাদের অবশ্যই কিনুক, কিন্তু সেটা যেন এই রৌদ্র তাপের মধ্যে না পড়ে, তারা যেন সুতি কাপড়টাকে বেছে নেয়। দিনের শেষ ভাগে হয়তো সে ওটা ব্যবহার করতে পারে। আমি বিপ্লবের সাথে একদম একমত যে ড্রেসটা কমফোর্ট জোনের মধ্যে থাকা উচিত। স্লিভও তো একটা ব্যাপার, একটা ফুল স্লিভ পরলো, আজকাল তো মানুষ পর্দাশীল মানুষ বেশি, এই পর্দাশীল হওয়ার কারণেও কিন্তু মানুষের মধ্যে অনেক ধরনের হঠাৎ করে মাথা ঢাকছে, শরীর ঢাকছে, গলা ঢাকছে করে টোরে, কিন্তু সে অস্থির একটা অবস্থা, সিচুয়েশন তৈরি হচ্ছে যদি অভ্যস্ত না থাকে আর কি। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো তারা যেন কাপড়টা সঠিক নির্বাচন করেন, কাপড়ের প্যাটার্নটা কি আছে, স্লিভ কতটুকু আছে, সেটার মধ্যে কতটুকু ভারী ইয়ক ব্যবহৃত হয়েছে, কতটুকু ওজনবাহী জাহাজের মতো একটা কাপড় কিনা, এটা ছেলেদের হতে আর মেয়েদের হতে পারে, হয়তো জমকালো একটা পাঞ্জাবি এতখানি কাজ, সেটা নিশ্চয়ই দিনের বেলার জন্য অন্তত এই গরমে তার জন্য ঠিক হবে না। একদমই। আপু, আপনি আসলে অনেক বিশেষণ আছে আপনার, আপনি অনেক কিছুর বিশেষজ্ঞ, এবং আমরা যতটুকু জানি আপনার একটি বিউটি সেলুন বা পার্লার রয়েছে এবং স্পা সেন্টার রয়েছে, এবং আপনি বলা যায় যে বাংলাদেশের স্পার পায়োনিয়ার।
এই যে ঈদের মেকআপ এবং অ্যাক্সেসরিজের একটা ব্যাপার থাকে, এই যে মেকআপে কি আমাদের রমণীদের জন্য কি পরামর্শ দেবেন? আমি আসলে মেকআপটাকে, সৌন্দর্যটা আমার কাছে মনে হয় ইনার বিউটি, ভেতরের সৌন্দর্যটাই সবচাইতে মেইন আমি বিলিভ করি। আর যার স্কিনটা ভালো থাকবে, হেয়ারটা ভালো থাকবে, তাকে কিন্তু এমনি সুন্দর লাগে, খুব বেশি কিছু লাগে না। আর এই গরমের মধ্যে একটু কাজল, লিপস্টিক আর হালকা একটু পাউডার দিলেই চলে, এর বাইরে কিছুর আমার মনে হয় দরকার নেই। আর গরমের মধ্যে যারা অতিরিক্ত ফাউন্ডেশন বা এই ধরনের মেকআপ ইউজ করে, দেখা যায় এগুলো গলে গলে পড়ে। তো আমি বিলিভ করি যে মেকআপটা খুবই রুচিশীল এবং মানে একটা নো মেকআপ লুক যেটাকে বলে, বর্তমানে এটা সবাই অনেক বেশি লাইক করে, আমার নিজেরও পছন্দ। তো মেকআপটা সেরকমই হওয়া উচিত। এই যে একই প্রশ্ন যদি আপনার কাছেও আমি রাখি, যে ঈদের মেকআপ বা অ্যাক্সেসরিজ পছন্দের ক্ষেত্রে আমাদের কি বিবেচনা রাখা উচিত? পোশাকটা তো অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা পোশাক কি ডিমান্ড করছে। পোশাক যদি মনে হয় এমনি পোশাক নিজেই অনেক ভারী, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভারী জবরজং দরকার পড়ে না গয়নাগাটি বা মেকআপের। আর যেটা বললেন যে আমরাও যে কাজ করি মডেলদের নিয়ে, বা আমরা যে প্রেজেন্টেশনটা দিই, আসলে আমরা তো ধারণা দেই মানুষকে যে এটা পরলে এরকম করে সাজতে হয়। একই সাথে কিন্তু একটা মেসেজ চলে আসে যে কোন শাড়ি কীভাবে, কোনভাবে হেয়ার স্টাইল করলে বা কোনভাবে হেয়ার মেকআপ, লিপস্টিক কীরকম হলে ভালো লাগবে, একটা ধারণা কিন্তু অলরেডি মেকআপ মানে চলেই আসে, আমাদের ক্যাম্পেইনই দেখা যায় সেটা। আর যেটা হচ্ছে যে হেয়ার স্টাইলটা অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি। আর আজকাল তো যেটা বলি খুব সিম্পলিসিটি চলে কিন্তু, হ্যাঁ। এবং আমরা যদি দেশের বাইরেও দেখি, যাদেরকে অনেকে ফলো করছেন, তাদেরকে দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে যে কোন ট্রেন্ড এখন চলছে। তো পোশাক আসলে নির্ধারণ করে যে হেয়ার মেকআপটা কি হলে ভালো হবে। সেটা যদি ট্র্যাডিশনাল লুক হয় তো সেই ধরনের এক ধরনের কাজ, হয়তো একটু খোপা, একটু ফুল, একটু হাত ভরা চুড়ি, ছোট্ট একটা টিপ। আমি যেটাই হচ্ছে, একটা সময় যেমন ছিল যে সাদা কাপড় মানেই হচ্ছে বয়স্কদের কাপড়, এখন তো সেটা নাই। এখন প্যাস্টেল কালারের যুগ। আসলে প্যাস্টেল কালারগুলো আমাদের ফ্যাশনে এখন ট্রেন্ডি। সামার মানে হচ্ছে প্যাস্টেল কালার দিয়ে আমরা কাজ করছি, একদম সাদা থেকে শুরু করে লাইট ক্রিম থেকে যেতে যেতে সব প্যাস্টেল টোনগুলো, কোনো উজ্জ্বল রঙগুলো আমরা এখন আনছি না। তো যদিও পহেলা বৈশাখ সামনে আছে, পহেলা বৈশাখে তারপরে কিন্তু দেখবেন লালের পরিমিতি বোধ চলে আসছে, লালটা আমরা সেভাবে ব্যবহার করি না। বা এবার যেহেতু ঈদ এবং বৈশাখ কাছাকাছি, আমরা লালের জায়গায় হয়তো রাস্ট কালারটা ব্যবহার করছি, ডিরেক্ট অরেঞ্জ দিচ্ছি না, হয়তো একটু ব্রোঞ্জ, তামা এই ধরনের কালার ব্যবহার করছি, ম্যাজেন্টাটা হয়তো ডিরেক্ট ম্যাজেন্টা দিচ্ছি না। তো এরকম পোশাকের ক্ষেত্রে আমি বলবো যে ওইটা যখন সিলেকশন হয়ে যাচ্ছে, তখনই কিন্তু সে বুঝেই যাচ্ছে যে আসলে তার মেকআপটা কি হওয়া উচিত। হেয়ারটা যেহেতু গরম, প্রচন্ড গরমের সাথে চুলের তো বিশাল একটা ঝামেলার কাজ থেকে যায়। একদম একমত, হেয়ার দিয়েই লুক চেঞ্জ করা যায়। আর ওটা গরমের মধ্যে একটু বেঁধে রাখলেই ভালো, বেঁধে রাখলেই ভালো। সেক্ষেত্রে যদি আপনি বারবার বলছেন, এবং আমরাও জানি যে সামনে বৈশাখ আসন্ন, সো বৈশাখের ক্ষেত্রে আপনাদের ফ্যাশন হাউসগুলো কিভাবে সাজিয়েছেন, বৈশাখকে কিভাবে মাথায় রেখেছেন? ওইটা তো কিছু কিছু ফ্যাশন হাউস, বিশেষ করে বিশ্বরঙের কথা বলতেই হয়, ধরেই নেয় যেটা উৎসবের জায়গা। এবং কেউ যদি নাও কিনতে পারেন, সে একবার হলেও বিশ্বরং ঘুরে আসবে, মনে হবে বৈশাখ দেখে গেল। অনেক সময় আমাদেরকে বলে, ঈদের দিন কি করছেন, ঈদের দিন কি করবেন দাদা? আসলে আমি ঈদের দিন কিছুই করি না, আমার ঈদ চলে আসলে মাস জুড়ে, এবং তার আগের এক বছর ধরে তো ঈদের প্ল্যান চলতে থাকে। তো আমাদের আয়োজনটা যেহেতু আজকে চাঁদ রাত, এই আয়োজনের মাঝখানে আমরা আস্তে আস্তে বৈশাখের ডিসপ্লে শুরু করে দিয়েছি। এবং বৈশাখ মানে সাদা লালের বিকল্প তো কিছু হয় না, কিন্তু যেহেতু বিশ্বরং বাংলাদেশে বৈশাখে যে মাল্টি কালার উজ্জ্বল রঙের যে সমাহার এখন আমরা দেখছি, সেটা কিন্তু আসলে আমার হাত ধরেই আসছে। এটা অনেক একটা বড় গল্প আছে, ওই গল্পের মধ্য দিয়েই যেটা এখন ট্রেন্ড হয়ে আছে বাংলাদেশের মধ্যে, মানে উজ্জ্বল যত রং আসবে সব পহেলা বৈশাখের রং মনে সবাই করে। সেটা একদম ফুটপাত, গাউসিয়া থেকে শুরু করে সদরকার, ইসলামপুর শপিং মল সেন্টার পর্যন্ত। তো আমি যেহেতু খুব ফোক মোটিভ নিয়ে কাজ করি, আমাদের ফোক আর্টে যা যা আছে, পেন্টিং থেকে শুরু করে সরাচিত্র, রিক্সা, যা কিছু আছে, এগুলি তো পোশাকে আমি নিয়ে আসছি। তো নিয়ে আসার কারণ হচ্ছে উজ্জ্বল রং এমনি চলে আসছে। আর এই ধরনের পোশাকগুলো যখন পহেলা বৈশাখের দিন পরে মানুষ, আমার মনে হয় না যে ছোট্ট একটা টিপ, একটু আপনি যেরকম কাজল দিয়ে রেখেছেন এবং একটা নিউড লিপস্টিক দিয়ে যদি সে বেরিয়ে যায়, তার এই ফুরফুরে সাজটাই মনে করি যে পুরো বৈশাখের আনন্দ। আমরা হয়তো নিজের জন্য সাজি ঠিকই, কিন্তু যতক্ষণ অন্য না বলে যে এই তোমাকে জোশ লাগছে বা সুন্দর লাগছে, ততক্ষণ কিন্তু একটা অস্থিরতা লাগতে থাকে, কেউ আমাকে সুন্দর বললো না, আজকে বাসায় চলে যাচ্ছি। তো আমি মনে করি যে সাজের সময় যদি মানুষ চিন্তায় রাখে যে আমি যেন কারো বিরক্তির কারণ না হই, আমি শুধু নিজের কথা না
ভেবে অন্যের কথাটা প্রাধান্য দিলে আমার মনে হয় যে বৈশাখ হোক ঈদ হোক সাজে এবং পোশাকে মিলে একটা সুন্দর কমপ্লিট একটা প্যাকেজ যেতে পারে যেতে পারে। আপা এই যে ঈদে আমরা বলছি যে নিজেকে সাজানোর কথা যতটুকু বলি, ঘরকে সাজানোর প্রশ্ন কিন্তু চলে আসে। ঘরটাকে সাজানোর ক্ষেত্রে আসলে গৃহিণীদের পছন্দের তালিকায় কি থাকা উচিত বা ঘরটাকে কিভাবে সাজানো উচিত? সাজানোর ক্ষেত্রে আমি প্রথমেই বলবো ক্লিনলিনেস, প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন। যেমন আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি আমার মাকে, যে ঈদের অন্তত 2 সপ্তাহ আগে থেকে সমস্ত কিছু ঝাড় মোছ ধোয়া সব কিছু একেবারেই নতুন করে নেওয়া। মানে একদম তো নতুন কিনা সবার পক্ষে সম্ভব না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এটা খুবই একটা বড় অংশ আমি মনে করি ক্লিনলিনেসটা। আর সাজানোর ক্ষেত্রে আসলে যার যেরকম যে অবস্থানে থাকে তার সেইটাকে সে অল্প কিছু জিনিস দিয়েই তার ঘরটাকে একটু আরাম আমার কাছে যেটা মনে হয় যে চোখের শান্তি। আমি অনেক বাড়িতে দেখেছি, আমার মনে হয় শোরুমে কোনো ঢুকে গেলাম, ফার্নিচারের দোকান থাকে কিছু কিছু বাসা, আমার কিন্তু ওরকম লাগে, আমার সেটা ভালো লাগে না। আমার মনে হয় এক কোনো একটা টেবিল ল্যাম্প থাকবে, একটু ফ্রেগনেন্স থাকবে, সুন্দর একটা সুগন্ধ বের হবে, একটা মূল কথা শান্তি, আর একটু গাছ থাকবে, গ্রিনারি থাকবে। তো এই যে সবকিছু, আমার বিছানার চাদরটাও এরকম হবে যেন সেটাকে আমাকে যেন অস্থির না করে দেয়। এই যে কালার কিন্তু মানুষকে অনেক বেশি রকম ভাবে স্ট্রেস দেয়, আবার স্ট্রেস কমিয়েও দেয়। তবে একটা জিনিস আমি অ্যাড করতে চাই আপুর সাথে, সেটা হচ্ছে যে এটা তো আসলে পরিবেশের উপর নির্ভর করে। আমার পরিবেশ, রিতাপার পরিবেশ, আপনার পরিবেশ বা ওনার পরিবেশ তো এক না। তবে একটা কথা হতে পারে যে যেই আরামের কথা আমরা বারবারই বলছি, যেহেতু প্রচন্ড গরম, আমাদের যেমন আপা হয়তো বলছিলেন যে ঈদের জন্য ঘর দুয়ার ক্লিন রাখা খুব জরুরি। আমাদের চৈত্র সংক্রান্তি এখন গত 1 মাস ধরে আমার ওয়াইফ মানে ক্লিন চলছে কিন্তু ঘরের মধ্যে, কারণ আমাদের চৈত্র সংক্রান্তি নিয়ম পূজা টুজা থাকে। পহেলা বৈশাখ আগে সব একটা দুধের কৌটো, চৈত্র সংক্রান্তির খাবারটা আমি রান্না করতে পারি। তো সেই জন্য হচ্ছে কি অনেক এই ক্ষেত্রেও কিন্তু একটা কালার একটা ইম্পর্টেন্ট পার্ট, যেহেতু আমি খুব কালার নিয়ে ভাবি কাজ করি। সেক্ষেত্রে যেমন একটা পর্দা, যদি লাল রঙের পর্দা থাকে আর কমলা রঙের বেড কভার থাকে, এই কিন্তু চোখের আরাম দিবে না। এই ক্ষেত্রেও ঘরের নিজের পোশাকের মতো ঘরের বিছানা চাদর, পর্দা সবকিছুই যদি একটু প্যাস্টেল টোনে হয়, সফট টোনে হয়, আমি মনে করি এটা তার ওই আরামটা, যদি বাইরে বাতাস নাও থাকে ওই ফিলটা আসবে, কমফোর্ট একটা ফিল আসবে ঘরের মধ্যে। যেমন আমার যেটা আছে, আমার হারমোনিস পাতে আমি ভীষণ লাইট কালার ইউজ করি, কারণ ঢুকেই যেন একটা সুদিং ভাব আসে, যে ঢুকলে একটা ফ্রেগনেন্স পায়, একটা লাইট খুব বেশি না, ডিরেক্ট লাইট না, ইনডাইরেক্ট পাশের বাসায় তো ফুটে আছে, একটু টবে রাখলে বা কিছু না হলেও একটু সুন্দর আগর জ্বালিয়ে রাখলে পারে, একটু বেলি ফুলের সময় একটু বেলি ফুল রেখে দিলে হয় পানিতে। এর জন্য যে অনেক বেশি খরচ করতে হয় তা না, আসলে ইচ্ছাটা বড় ব্যাপার। কারোর মধ্যে যদি সেই ইচ্ছাটা থাকে যে না, আমার বাড়ি ঘরটা আমি একটু আরামদায়ক একটা পরিবেশ তৈরি করব, তাহলে এটা সম্ভব। শেখার আগ্রহটা থাকতে হয়। মনে করি যে আসলে আমি যদি মনে করি আমি যেভাবে আছি এটাই আমার, এটা অবশ্য যার যার ব্যক্তিগত ব্যাপার আসলে, কিন্তু আমি মনে করি যে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সঙ্গের সাথে যদি মেলামেশা চলে, তখন সে তার টেস্ট কিন্তু ডেভেলপ হয়। এখন আপনার সাথে চললে আমার যে টেস্ট হবে, একটা প্রভাব পড়বে, কিন্তু আমার একটা রুচি আপনার মধ্যে প্রভাব পড়বে, আপনার একটা রুচি আমার মধ্যে প্রভাব পড়বে। আমার যেরকম, আমি ইকেবানা একদম অনেক আগেই শিখেছি। আমি যখন স্টুডেন্ট তখন ইকেবানা করতে আমার খুব ভালো লাগে। আমার বাড়িতে প্রচুর এরকম ফুল, ঈদের আগে যেটা হয় ন্যাচারাল ফুল দিয়ে করি, এমনিতে আছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েও করি, এক একটা জায়গায় এক এক রকম করে রাখি। আমি নিজে দেখেই মুগ্ধ হই। এই আলাপটা আরেকটু করব আমরা। বিপ্লব, বিরতির সময় আমরা বলছিলাম আসলে সবকিছুই আমরা মোটামুটি কথা বলেছি, বিনোদন নিয়েও যদি একটু কথা বলি, এবারকার বিনোদনের জন্য এই যে অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে, সেটি নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, এখানে একটা মজার গল্প বলি। সবাই জানে যে বিশ্বরং হচ্ছে তারকাদের জায়গা, যুগ যুগ ধরেই। তো এবার মজার ঘটনাটা হয়েছে, এবার আমার ঈদে যেহেতু প্রায় 2 মাস ধরে শুটিং চলছিল, তো একটা শুটিংয়ে আমি দিঘিকে আর দিঘির বাবাকে মডেল করেছিলাম, সুব্রত দাদা এবং দিঘিকে। তো শুটিং করতে আসার পর আমি জানতে পেরেছি, না ও আমার বলছে, দাদা আমার একটা সিনেমা রিলিজ পাবে, তুমি আমাকে একটা শাড়ি ডিজাইন করে দিবা সেই সিনেমা পড়ার জন্য আর কি। আমি ঠিক আছে, কি ডিটেল আছে দিস। তা আমি ওদিন জানতে পারলাম ওর একটা জনম জনম গান বোধ হয় এরই মধ্যে প্রচুর ভাইরাল হয়ে গেছে, আমার কোনো খোঁজ নেই, কারণ আমি তো চরম ব্যস্ত এইসব কাজে। পরেও আবার শুটিংয়ের সময় গানটা চালালো, খুবই সুন্দর রোমান্টিক একটা গান, জনম জনম গানটা খুবই সুন্দর, এবং ওর সাথে আছে সিয়াম, বুবলি আছে।
তো ওদিন জানতে পারলাম যে ওর সিনেমা ঈদে রিলিজ পাচ্ছে। আচ্ছা গেল। এরপর আমি সজল আর মিলা, লাকসুন্দরী মিলা, ও আমেরিকা থেকেই ফোন করলো। প্রতি 2-3 বছরই আমার বলছিল শুটিং করতে, সময় দিতে পারি না। তো এই বছর ফোন করে আসছে, 10 দিন আগে ফোন করেছে, আমি তো 10 তারিখে আসবো, তুমি তো আমার শুটিং করাবে এবার। আর সজল আর মিলার একসাথে শ্যুট করা খুবই শখ, ওরা খুব ভালো ফ্রেন্ড। তো ওরা আসলে 2005-7-এর দিকে আমার প্রচুর কাজ করতো। এখন তো সজল নায়ক আসে, তখন ছোট্ট ছিল, মডেল ছিল। তো এরকম তো রাষ্ট্র শুটিং, তার মধ্যে জানতে পারলাম যে সজলেরও সিনেমা আসছে জিন 3। তো আমি ভাই হ্যাঁ, তখন সজল বললো তো তুমি আমার দিঘিরে একসাথে করলা না কেন? আমি তো জানি না, আমি তো আলাদা আলাদা শুটে ডেকেছি। তো এটা আরো কিছু সিনেমা হয়তো আসছে। তো আমি যারা বিনোদন, অনেক হয়তো ভাবছেন যে ঈদ কি করবে, তো সেক্ষেত্রে আমি মনে করি চলচ্চিত্র অনেক বড় একটা যেহেতু প্ল্যাটফর্ম বিনোদনের, সিনেপ্লেক্স তো খুবই ভালো একটা জায়গা আমাদের জন্য। এবং সিনেপ্লেক্স এবার নতুন সিনেপ্লেক্স হচ্ছে এয়ারপোর্টের কাছে, যে মার্কেটটা নামটা ভুলে গেছি, ওখানে নতুন সিনেপ্লেক্স ওপেন হচ্ছে। তো ঈদের কিন্তু শুধু বিনোদন কিন্তু সিনেমা নয়, গানও কিন্তু একটা আরো বিনোদন। একটা ব্যাপার আছে, আমি একটু অ্যাড করতে চাই, শুধু সিনেমা না, চরকি আছে, ওয়েব যে সিরিজগুলো হচ্ছে, ওটিটি প্ল্যাটফর্ম যেগুলো, আমি আসলে ওগুলো তো ঘরে বসে দেখতে হয়, ওগুলো ঘরে বসে দেখতে আমি ভাবছি যে বাইরে যাবে কোথায়, সেজন্য না আমি বললাম যে অনেক সময় হয় না যে যারা আমরা অনেক কাজ করি, আচ্ছা আরাম করে ঘরে থাকবো, ওটিটি প্ল্যাটফর্ম থেকেই দেখবো, যে বাইরে আর যেতে ইচ্ছা করে না। মানে বললাম এক একজনের বিনোদনটা তো এক এক রকম, তাই না? আমরা সেই শাবানা ববি তারা বলে ছোটবেলা থেকে ওইগুলো তো ঈদের সিনেমা, আরে কি স্কুল পালায় পালায় কত গেছি, কলেজ স্কুল পালায়, গল্পের অনেক গল্প আছে, কিন্তু গল্প শুনতে পাচ্ছি না, খুবই দুঃখিত। এবং আমরা আসলে মিস করছি, কিন্তু গান তো শুনতেই পারি, তাই না? আপনার একটি গান আসছে, এই গানের কিছু অংশ হয়ে যাক। ও আমি গানটা তোমার চোখে চোখ পড়তেই, গানটি লিখেছেন মারুফ আহমেদ এবং সুর করেছেন আমাদের সবার প্রিয় সুর সম্রাট বলতে পারে আমাদের উজ্জ্বল সিনহা। তার প্রচুর হিট গান আমার আছে, আসলে অনেক ভালো ভালো গান। উনি সুবীর নন্দী স্যারের সাথেও কাজ করেছেন, সব ফেমাস, শাকিলা জাফর থেকে শুরু করে সব ফেমাস, কুমার বিশ্বজিৎ দাদা, সবার সাথে উনি কাজ করেন। খুবই চুজি মানুষ, কিন্তু আমি খুব লাকি, উনি আমাকে খুব পছন্দ করেন। তো এই গানটি আসলে তোমার চোখে চোখ পড়তেই মারুফ আমাদের লেখা, ওনার সুর এবং সঙ্গীত, এবং গানটির সাথে ডুয়েট গেয়েছেন কোনাল। খুবই মিষ্টি একটা গান, এবং এই গানটি আসলে এরই মধ্যে মিলা এবং আমাদের সানজু জন, এই দুইজন মিলে এটার মিউজিক ভিডিওটি তৈরি হয়েছে। তো ভিডিওর মধ্যে আসলে আমি একটু আমাদের ইসলামিক অনেক নিয়ম কানুন থাকে কিন্তু, তাই না? অনেকে আমাকে বলেন যে আপনি পূজাটাকে যত সুন্দর করে দেখান, ঈদটাকে আপনি দেখান সবসময় ফ্যাশনেবল করে। তা আমি আসলে এই গানটা আমার জন্য ওইরকম একটা কনসেপ্টই করা, যেখানে আমি আসলে চেষ্টা করেছি, আমি তো আসলে অত নিয়ম জানি না, কিন্তু যারা শুটিংয়ে ছিলেন তাদের কাছ থেকে কিছুটা আইডিয়া বা আরও কিছু হোমওয়ার্ক করে আমি স্ক্রিপ্টিংটা করেছিলাম, আমারই স্ক্রিপ্টে করা। এবং খুবই মিষ্টি একটা গান, প্রেমের একটা গান। এবং কোনাল যে কি, কোনালে কণ্ঠ তো আমরা সবাই জানি, আপনার গলায় আমার প্রথম যে গানের কথা মনে থাকে না, তারপর আমি একটু গাইতে চেষ্টা করছি, 1 লাইন হয়তো 2 লাইন গাইতে পারবো। তোমার চোখে চোখ পড়লে জানি না কেমন করে কেমন হলো তুমি আমার কে, আমি তোমার সেই স্বপ্ন এসেছি কাছে, ভালোবাসি এ কথাটি বলতে। খুব মিষ্টি একটি গান, নিশ্চয়ই এই গানটি আসলে বিশ্বরং এবং বিপ্লব শাহ দুটি ইউটিউব চ্যানেল থেকে আসবে, এছাড়া ফেসবুক পেজও পাওয়া যাবে বিশ্বরঙের, আর আমার বিপ্লব শাহ পেজও পাওয়া যাবে। আমি অবশ্যই আশা করব সবাই প্রেমে, যদি যারা না পড়েছে এখন পর্যন্ত, এই গানটা শুনে প্রেমে পড়ে যাবে। একদম। আপা প্রেমের কথা বলছে, আপনিও খুব সুন্দর গান গান, আমি শুনেছি আপনার গান, আমি 2 লাইন আপনার কাছ থেকেও শুনতে চাইবো। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হয়, আপনার কাছ থেকেও শুনবো। হ্যাঁ, প্রেম প্রেম যখন খেলা আর কি। আচ্ছা, আমার খুব পছন্দের একটা গানের আমি জাস্ট 2 লাইন মানে চেষ্টা করছি। আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, ওনার প্রত্যেকটা গানই আমার ভালো লাগে, তো তার মধ্যে থেকে একটা গানের আমি গাইবার চেষ্টা করছি। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমার আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। ফুলের কানে
ভ্রমর এসে ও এসেছো আমার প্রাণে গানের মালা হাতে চেয়েছি তোমায় শুধুই আমার কাছে পেতে ফুলের সুরভি হয়ে ভালো বেশি যেতে ভালো বেশি যেতে। অসংখ্য ধন্যবাদ, চমৎকার চমৎকার। আসলে আমাদের দর্শকদের জন্য একটি উপহারও হয়ে গেল। আপনি নিশ্চয়ই দর্শকদের কে আপনাদের ঈদের শুভেচ্ছা জানাবেন এবং তারই মাঝে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনার দুজনকে অনেক কৃতজ্ঞতা। প্রথম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজ, যারা সামনে পেছনে থেকে, এবং এটিএন নিউজ পরিবার বিশ্বরং পরিবারের অন্যতম একটা জায়গায় আছে। আর যারা তখন দেখছিলেন তাদের সবার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা। এতক্ষণ ধরে আমাদেরকে দেখছিলেন এবং আপনাদের প্রতি অবশ্যই অনুরোধ থাকবে আপনারা দেশীয় শিল্পের সাথে থাকেন, দেশীয় শিল্পীর পাশে থাকেন এবং দেশকে ভালোবাসেন এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রতিদিন একবার হলো গান করেন। আমি বলবো যারা আমাদের এতক্ষণ দেখলেন, আমি সত্যি কৃতজ্ঞ তাদের কাছে। সবচেয়ে বড় যেটা আমি মনে করি যে নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো রাখা। বর্তমানে মানে অস্থির একটা পরিস্থিতি আমাদের চলছে, সেখান থেকে বেরিয়ে এসে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন কামনা করছি। অসংখ্য ধন্যবাদ দর্শক। আপনাদের এই ঈদ অনাবিল আনন্দে কাটুক, উৎসবে কাটুক সেই প্রত্যাশা রাখছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় এটি নিউজের সঙ্গে থাকুন। শুভরাত্রি, ঈদ মোবারক।